আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যানিম্যাল সার্কুলেশন পার্ট 2। আমরা পার্ট 1-এ যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সার্কুলেশন কম্পোনেন্ট কি, ব্লাড, লিম্ফ, হার্ট, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল। পুরো জিনিস আমরা ব্লাড সম্পর্কে অল ডিটেলস পড়েছিলাম, ব্লাডের ক্লাসিফিকেশন দেখেছিলাম, ব্লাড কর্পাসল অ্যান্ড ব্লাড প্লাজমা, তার মধ্যে গ্যাসিয়াস সাবস্টেন্স বা তোমার সলিড সাবস্টেন্স কী প্রকারের রয়েছে সেগুলো আমরা এখানে দেখে নিয়েছিলাম। তা ব্লাডের মধ্যে যে কর্পাসেলসগুলো রয়েছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এর একটা তুলনামূলক আলোচনা আমরা করেছিলাম। তারপরে তোমার এদিকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়েছিলাম, ব্লাডের কিছু অ্যাবনর্মালিটিস পড়েছিলাম, অ্যান্ড ডব্লিউবিসির যে ভাগগুলো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, এগুলোর মোটামুটি লাইফ স্প্যান থেকে শুরু করে ফাংশনগুলো কী ছিল সেটা আমরা এই অবধি কমপ্লিট করেছিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্ট 2, ব্লাড ক্লটিং। আচ্ছা, আমরা বরাবরই দেখেছি যে যদি আমাদের হাত বা পা কিছু কেটে যায়, ইন কেস যদি আমরা সুদল, ডেটল এগুলো না লাগাই, তো ব্লাডের ইটসেলফ, আমাদের শরীরে একটা নিজস্ব মেকানিজম রয়েছে যে ওই কেটে যাওয়া থেকে যে রক্ত ঝরছে সেই রক্ত ঝরাটাকে আটকে দেওয়া। তাহলে মোটামুটি ব্লাড কি হয়ে যাবে, ক্লট করে যাবে, রক্ত তঞ্চিত হয়ে যাবে। ওই জায়গাটা অটোমেটিক্যালি কি হয় ব্যাপারটা, তার একটা পুরো মেকানিজম রয়েছে যে কি করে জিনিসটা হয়। ব্লাডটা যখনই বডির বাইরে আসবে তখনই ব্লাড তঞ্চিত হয়ে যাবে। তো বেসিক্যালি দেখো, এটাকে বলা হয় ব্লাড ক্লটিং, যেটা টাইমিং ধরে নিতে পারো তোমার 4 থেকে 5 মিনিট বা 3 থেকে 5 মিনিট, এটা হচ্ছে ব্লাড ক্লটিং টাইম। ঠিক আছে। আচ্ছা, দেখো, মানে যদি হাত পা কেটে যায় তাহলে ব্লিডিং টাইম হচ্ছে 2 থেকে 5 মিনিট, মানে এই 2 থেকে 5 মিনিট ধরে রক্ত পড়বে, তারপর অটোমেটিক্যালি বন্ধ হবে। দেখো, ব্লাড ক্লটিং একটা কমপ্লেক্স ন্যাচারাল প্রসেস দ্যাট ইনভলভস ভেরিয়াস স্টেপস। এই জিনিসটা কমপ্লিশন হওয়ার জন্য কতগুলো স্টেপস লাগে। নাম্বার হচ্ছে, দেখো, প্রথমত কে কাজ করে, থ্রোম্বোপ্লাস্টিন। প্রথমত কে কাজ করে, থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, হেল্প করে একটা এনজাইম ফর্মেশনে, তাকে বলা হয় প্রথম বিনেজ। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন প্রথম বিনেজকে অ্যাক্টিভ করে। এই প্রথম বিনেজ কি করে, প্রথম বিনে কনভার্ট হয়। প্রথম বিন, তাহলে প্রথম বিনেজ এনজাইম প্রথম বিনে কনভার্ট হয়, ঠিক আছে, ইনটু ইটস অ্যাক্টিভ ফর্ম অফ প্রথম বিন। ভালো করে বুঝবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন একে অ্যাক্টিভ করে প্রথম বিনেজ, যে প্রথম বিনকে অ্যাক্টিভ থ্রোম্বিনে কনভার্ট করে বাই দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন। তার মানে প্রথম বিন থ্রোম্বিনে কনভার্ট হলো প্রথম বিনেজ এনজাইমের দ্বারা। কে সাহায্য করলো, থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বিন কি করছে, আবার ফাইব্রিনোজনকে ফাইব্রিনে কনভার্ট করে, আর এই ফাইব্রিন আলটিমেটলি ব্লাড ক্লট করে উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে কোন এনজাইম, প্রথম বিনেজ, আর কোন আয়ন, ক্যালসিয়াম। এই দুটো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে। দেখো, লোকাল কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড ইন দ্য পার্ট অফ, দেখো, সার্কুলেটরি সিস্টেম ইজ নোন অ্যাজ থ্রোম্বোসিস। তার মানে হচ্ছে, ধরো আমাদের বডির মধ্যে কি রক্ত কোয়াগুলেট করে, করে, করা উচিত নয়, তাহলে তো আমরা মারা যেতাম। তাহলে রক্ত তঞ্চিত হয় না। কেন তঞ্চিত হয় না, আগের দিন পড়েছিলে কেন তঞ্চিত হয় না? অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, কে সেটা, হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কারণে বডির মধ্যে রক্ত তঞ্চিত হয়, তার মানে আমাদের কিসের অভাব রয়েছে, হেপারিনের অভাব রয়েছে। যদি এই রক্ত তঞ্চনটা কোনো কারণে ব্লাড ভেসেল অফ হার্টে হয়, হার্টের ব্লাড ভেসেলে রক্ত তঞ্চিত হয়ে গেছে, তাহলে তাকে বলা হয় করোনারি থ্রোম্বোসিস। আর যদি কোনো কারণে বলে শেষ, আর কোনো কারণে যদি এরা ব্রেনে হয়, তাকে বলা হয় সেরিব্রাল থ্রোম্বোসিস। দুটোতেই শেষ। ঠিক আছে। ব্লাড যদি, এই যে বলে না কোমায় চলে গেছে, তার মানে হচ্ছে এই ব্রেনে ব্লাড ক্লট করে গেছে। আর ব্লাড ক্লট করার জন্য ফ্রেশ ব্লাড আর ব্রেনের সেলে পৌঁছাচ্ছে না, তাই ব্রেনের সেল কোনো রেসপন্স করছে না, রেসপন্স করছে না। না, একটা হার্টে যদি হয় তাকে বলা হয় করোনারি থ্রোম্বোসিস, যদি ব্রেনে হয় তাহলে তাকে বলা হয় সেরিব্রাল থ্রোম্বোসিস। হ্যাঁ, করোনারি হার্ট ডিজিজ মানে
এক নয়, অ্যাকচুয়ালি করোনারি যে আমাদের যে ভেনটা রয়েছে বা আর্টারিটা রয়েছে, সেই আর্টারিতে কোনো প্রবলেম হওয়াকে বলে করোনারি হার্ট ডিজিজ। বাট যদি ওখানে ক্লট করে যায় তাকে বলে করোনারি থ্রোম্বোসিস। দুটো আলাদা জিনিস, করোনারিতেই প্রবলেম। দেখো বেসিক্যালি এই যে সেরিব্রাল যে থ্রোম্বোসিস, এটা হলে মানুষ কোমায় চলে যায়, আর করোনারি থ্রোম্বোসিস হলে হার্ট অ্যাটাক হয় এবং আলটিমেটলি দেন অ্যান্ড দেয়ার মারাও যেতে পারে। ঠিক আছে, আচ্ছা লেখো একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা আগের দিন লিখে দিয়েছিলাম হেপারিন হিউরিডিন সম্পর্কে, হিরুডিন লেখায়নি তো, লেখো লেখো ক্যালসিয়াম আয়ন অ্যান্ড ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন অ্যান্ড ভিটামিন কে, calcium ion and vitamin K are necessary for blood clotting. তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে কোন ভিটামিন ব্লাড ক্লটিং এ হেল্প করে, ভিটামিন কে কোন আয়ন ব্লাড ক্লটিং এ হেল্প করে। লেখো নর্মাল ব্লিডিং টাইম, নর্মাল ব্লিডিং টাইম, নর্মাল ব্লিডিং টাইম 2 থেকে 5 মিনিট। নর্মাল কোয়াগুলেশন টাইম, নর্মাল কোয়াগুলেশন টাইম 3 to 4 মিনিট। আর ওটা লিখাচ্ছি না যে বডির মধ্যে কেন ব্লাড কোয়াগুলেট করে না, ডিউ টু হেপারিন, তো আগের দিনই বলা আছে, এই যে এখানেই লেখা আছে রিলিজ হেপারিন সো নো কোয়াগুলেশন ইনসাইড দ্য বডি। এটা হচ্ছে তোমার কোয়াগুলেশন টাইম 3 থেকে 4 মিনিট, নর্মাল কোয়াগুলেশন টাইম। ঠিক আছে, এবার লেখো যখন কেঁচো বা জোক বডি থেকে ব্লাড সাক করে তখন তো কোয়াগুলেট করে যাওয়া উচিত 3 থেকে 4 মিনিটের মধ্যে, বাট কেন করে না, কারণ ওরা ব্লাডের মধ্যে অ্যান্টি কোয়াগুলেন্ট দিয়ে দেয়। তো লেখো হেপারিন, হেপারিন HEPARIN and hirudin HURIDIN, heparin and hirudin are example of natural anticoagulant, anticoagulant মানে যে ব্লাডকে জমাট বাঁধতে দেয় না। আর আর্টিফিশিয়াল anticoagulant, artificial anticoagulant are sodium oxalate, sodium citrate, EDTA, sodium oxalate, sodium citrate আর EDTA। এগুলো যে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় তখন ব্লাডটা নেওয়ার পরে দেখবে ওই ব্যাগের মধ্যে গিয়ে ব্লাডটাকে একটু ঝাঁকিয়ে দেয়, তাতে কি হয়, তাতে আলটিমেটলি আমার ব্লাডটা কোয়াগুলেট করে না। ঠিক আছে, চলো খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আমার খুব প্রিয় একটা টপিক, খুব ভালো লাগে ব্লাড গ্রুপিংটা নিয়ে পড়তে এবং পড়াতে। দেখো বেসিক্যালি ব্লাড গ্রুপিং মানে কি, তোমরা সবাই জানো তোমাদের নিজেদের ব্লাড গ্রুপ কি, বি পজিটিভ, ম্যাক্সিমাম সবারই এখানে বি পজিটিভ বা এ বি পজিটিভ থাকে, তো আমারও যেমন বি পজিটিভ। ঠিক আছে, তাই আমি সবাইকে বলি বি পজিটিভ। ঠিক আছে, দেখো এপিও ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপের নামটা কেন হলো, কারণ বেসিক্যালি এখানে এক ধরনের অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে IA অ্যান্টিজেন, IB অ্যান্টিজেন আর IO অ্যান্টিজেন। এটা কি অ্যাকচুয়ালি অ্যান্টিজেন ঠিক নয়, এটা অ্যালিল, অ্যাকচুয়ালি এটা জিন। ঠিক আছে, তাহলে দেখো এই জিনটা আলটিমেটলি কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, তাই তো কে বলা হয় জিন এক্সপ্রেশন। আমরা পড়েছি না, দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিল, আমরা জেনেটিক্সে পড়েছি। তাহলে IA IB এবং IO এরা হচ্ছে বেসিক্যালি সেই জিন যারা তোমার ব্লাড গ্রুপিং ডিফাইন করে। ধরো আজকে আমার বাবার IA এবং IA, আমি একটু বলে দিই, IA এবং IA যদি হয় তাহলে সে কি ব্লাড গ্রুপ তৈরি করবে, এ ব্লাড গ্রুপ।
যদি আইএ এবং আইও মিক্সিং হয় তাহলে কি ব্লাড গ্রুপ তৈরি করবে? এ। যদি আইবি আইবি হয় তাহলে কি ব্লাড গ্রুপ তৈরি করবে? বি। আইবি আইও হলেও বি। যদি আইএ এবং আইবি হয় তাহলে এবি হবে, আর আইও এবং আইও হয় তাহলে ও হবে। আচ্ছা, এবার তোমাকে এরকম ভাবে অনেক সময় অঙ্ক দিত আমাদের, যে একজন স্বাভাবিক ধরো এ ব্লাড গ্রুপের একজন ব্যক্তির সঙ্গে বি ব্লাড গ্রুপের একজন মহিলার বিয়ে হয়েছে, তাহলে তার সন্তান ও ব্লাড গ্রুপ কেন হলো? কেন হলো বলেন? কেন হলো? দেখো, যদি পিওরলি এরা যদি আইএ আইএ হতো বা এটা আইবি আইবি হতো, তাহলে জীবনে কোনোদিন এদের সন্তান আইও আইও হতো না। দেখো, ও ব্লাড গ্রুপ হওয়ার পেছনে একটাই কারণ, এদের আইও এবং আইও কম্বিনেশন রয়েছে। তার মানে বাবা মা কিন্তু কেউই হোমোজাইগাস নয়, তারা সবাই হেটেরোজাইগাস বহন করছে। যেমন বাবার তো এটা হলেও আইএ না, এটা হলেও তো এ, আবার এটা হলেও বি। তাহলে এখান থেকে যে গ্যামেটটা তৈরি হয়েছে সেটা আইএ গ্যামেট, আর এখান থেকে যে গ্যামেটটা তৈরি হয়েছে সেটা আইও গ্যামেট। এখান থেকে আইবি গ্যামেট, এখান থেকে আইও গ্যামেট। তো যখনই সন্তান আইও আইও কম্বিনেশন মিশেছে, তখনই সন্তানের ও ব্লাড গ্রুপ তৈরি হয়েছে। এটাই কারণ, তাই সেম একদম তোমার ও পজিটিভ। তাহলে দেখো, এই তিনটে জিন আলটিমেটলি তোমার বডির ব্লাড গ্রুপ ডিফাইন করে। তোমরা কখনো ব্লাড টেস্ট করেছো? নিশ্চয়ই করেছো, জুলজিতে প্র্যাকটিক্যালে। খুব ইজি, ঠিক আছে, খুব ইজি। এটা কিরকম ভাবে করা হয় দেখো, আলটিমেটলি তিনটে স্লাইড থাকে। ব্লাড গ্রুপ করতে গেলে তিনটে স্লাইড নিতে হয়, ঠিক আছে, তিনটে স্লাইড। এবার তুমি ভাবো, এটা নিয়ে যাও, তিনটে স্লাইড। এটা হচ্ছে তোমার, তুমি কি করবে, তুমি ধরো এখানে 1 ফোঁটা ব্লাড নেবে, এখানে 1 ফোঁটা ব্লাড নেবে, আর এখানে 1 ফোঁটা ব্লাড নেবে। বা তিনটে স্লাইড নষ্ট করার দরকার নেই, একটা স্লাইডেই করে নি, ঠিক আছে, এত হবে না। তাহলে তুমি একটা স্লাইডে 3 ফোঁটা ব্লাড নেবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি আমাদের ব্লাড গ্রুপ কি? আমি তো জানি না। আমার কাছে তিনটে মানে ছোট ছোট কি বলে ওটাকে, ড্রপার দেবে। সেই তিনটে ড্রপারে একটা থাকবে অ্যান্টি এ, অ্যান্টি এ, একটা থাকবে অ্যান্টি বি, আরটা থাকবে অ্যান্টি অ্যান্টি ডি, মানে আরএইচ যেটা। দেখো বেসিক্যালি তোমার ভালো করে বোঝো, তুমি এখানে তোমার নিজের ব্লাড প্রিক করে দিয়ে দিলে, তুমি এতে অ্যান্টি এ দিলে, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করলে, এখানে অ্যান্টি বি দিলে ভালো করে মিক্সিং করলে, আর অ্যান্টি ডি দিলে ভালো করে মিক্সিং করলে, ঠিক আছে। কি হয় অ্যাকচুয়ালি, দেখো তুমি, তোমার যদি ব্লাড গ্রুপ এ হয়, তার মানে তোমার এ অ্যান্টিজেন রয়েছে। তাহলে তোমার এ অ্যান্টিজেন যদি থাকে, তাহলে অ্যান্টি এ তার সঙ্গে রিয়াকশান করবে, করে সেখানে কি করে ফেলবে, কোয়াগুলেশন তৈরি করবে। কারণ এ আর অ্যান্টি এ পরস্পর কি করবে, রিয়াকশান করবে। রিয়াকশান করে তুমি এখানে একটা কোয়াগুলেশন দেখতে পাবে। এখানে কি কোনো কোয়াগুলেশন পাবে? কারণ অ্যান্টি বি, তোমার তো বি অ্যান্টিজেন নেই, তাহলে কোনো কোয়াগুলেশন পাবে না। তাহলে তুমি এখান থেকে কি ডিফাইন করছো, তোমার ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ। ক্লিয়ার? যদি তোমার এখানে এতে না হয়ে বিতে কোয়াগুলেশন হতো, তাহলে তুমি কি বলতে, তোমার বি ব্লাড গ্রুপ। আর যদি দুটোতেই কোয়াগুলেশন হতো, তাহলে তাকে কি বলতে, এ বি ব্লাড গ্রুপ। কোনোটাতেই যদি কোয়াগুলেশন না হয়, তাহলে ও ব্লাড গ্রুপ। ক্লিয়ার? এবার দেখো, আমরা বলি না এ পজিটিভ এ নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ। বেসিক্যালি এই যে পজিটিভ বা নেগেটিভ মানে হচ্ছে কিছু একটার প্রেজেন্স অথবা কিছু একটার অ্যাবসেন্স, সেটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর মানে, রিসাস নামক এক ধরনের বানর ছিল, সেই বানরের দেহ থেকে এই কার্ল্যান্ড স্টেইনার অ্যান্ড উইনার, এই দুজন সায়েন্টিস্ট 1940-তে এইটা খুঁজে পান। তো যদি তোমার বডিতে এক্সট্রা একটা সারফেস অ্যান্টিজেন থাকে আরবিসির ওপরে, তাহলে তোমার পজিটিভ। যদি সারফেস অ্যান্টিজেন না থাকে তাহলে নেগেটিভ। তো তুমি অলরেডি এ না বি সেটাই দুটো ডিফাইন করবে। অ্যান্টি ডি মানে হচ্ছে যদি এখানে কোয়াগুলেশন হয় তার মানে তুমি পজিটিভ, যদি কোয়াগুলেশন না হয় তাহলে তুমি নেগেটিভ। এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ছিল,
আমরা কত কষ্ট করে 500-600 টাকা দিয়ে ব্লাড গ্রুপিং টেস্ট করাই, অথচ করতে মাত্র 10 টাকাও লাগে না, 3 ফোঁটা জাস্ট দেখেই করে দেওয়া যায়। তাহলে ব্লাড গ্রুপিং কে তৈরি করেন? কার্ল অ্যান্ড স্টেইনার। সেই জন্য আমাদের কত প্রকারের ব্লাড গ্রুপ দেখা যায়? এ বি এ বি ও, মানে 3-4 প্রকারের ব্লাড গ্রুপ দেখা যায়। পজিটিভটাই বেশি দেখা যায়, মানে প্রায় 85% আমরা সবাই রিসার্চ বানরের যেটা থাকে, আমরা বানরের প্রজাতি তো, ফলে আমাদের আরএইচটা দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপিং বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ, বললাম অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি আর সারফেস অফ আরবিসি, মানে আরবিসি সারফেসে অ্যান্টিজেন এ বি প্রেজেন্সের জন্যই করা হয়েছে। দেখো বেসিক্যালি এইটা এখন একদম ভিত্তিহীন, তারপরেও এটা আমাদের জানতে হয়, সেই জন্য করা হয়েছে। এ ব্লাড গ্রুপের কি অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন থাকে। আর কি ধরনের অ্যান্টিবডি থাকে? বিটা অ্যান্টিবডি থাকে। আর বি ব্লাড গ্রুপের বি অ্যান্টিজেন থাকে আর আলফা অ্যান্টিবডি থাকে। আর এ বি ব্লাড গ্রুপের এ এবং বি দু ধরনের অ্যান্টিজেনই থাকে আর কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না, আলফা এবং বিটা অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে। তাহলে এটা আমি এমনি জাস্ট শিখে নিই, বাট এটা ঠিক নয়, পরে বলে দিচ্ছি, বাট এটা লজিক্যালি জেনে নাও যে যদি তোমার বডিতে এ অ্যান্টিজেন থাকে, তাহলে এ আর বি পরস্পর কি করে? বাইন্ড করে, কোনো রিয়াকশান করে না। কারণ এ অ্যান্টিজেনের সঙ্গে আলফা অ্যান্টিবডি কি করবে? রিয়াকশান করবে। আর বি অ্যান্টিজেনের সঙ্গে বিটা অ্যান্টিবডি রিয়াকশান করবে। ঠিক আছে, কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, কিন্তু অ্যান্টিজেন এ এর সঙ্গে বিটা অ্যান্টিবডি রিয়াকশান করবে না, অ্যান্টিজেন বি এর সঙ্গে আলফা অ্যান্টিবডি রিয়াকশান করবে না। দেখো যেহেতু এর বডিতে আলফা এবং বিটা দু ধরনের অ্যান্টিজেন রয়েছে, তাই এর বডিতে কোনো অ্যান্টিবডি নাই। এর বডিতে যে দুটোই অ্যান্টিবডি রয়েছে, তাই এর বডিতে কোনো অ্যান্টিজেন নেই। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয় যে এ কাকে কাকে ব্লাড দিতে পারবে। বলছি এ কে ব্লাড দিতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এ বি কে দিতে পারবে, কেন? এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, ফলে এ কে ডিফেন্ড করার মতো কেউ নেই। তাহলে এ বি কি করতে পারবে? এ বি কাউকে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ করে, আমি বলছি, আগে আমরা সব জানি। তাহলে এ বি কে দিতে পারবে কেন? এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, ফলে এর অ্যান্টিজেনকে ডিফেন্ড করার কিছু নেই। সিমিলারলি বি কে দিতে পারবে, এ বি কে দিতে পারবে, এ বি কেবলমাত্র এ বি কে দিতে পারবে। ঠিক কেন? যদি এ বি এ কে দিয়ে দেয়, তাহলে এর বি কে কোয়াগুলেট করে দেবে, সেই জন্য এ বি এ বির বাইরে কাউকে দিতে পারে না, খুব স্বার্থপর। ঠিক আছে। আর ও এ কে দিতে পারে কেন? এর কোনো অ্যান্টিজেনই নেই, তোমার বডিতে খারাপ কিছু নেই, তো তুমি যা কাউকে দিতে পারো। আর এর বডিতে খারাপই খারাপ, তাই তো, অ্যান্টিজেন মানে তো খারাপ। তার মানে দেখো, যে এ বি, তার মধ্যে দুটো খারাপ সিস্টেম রয়েছে, তো সে তার জন্য কাউকে দিতে পারে না। আর এর মধ্যে কোনো খারাপই নেই, সব ভালো, তাই ও সবাইকে দিতে পারে। তাই যেহেতু অ্যান্টিবডি, তাই ওকে কি বলা হয়? সার্বিক দাতা। আর এবিকে বলা হয় সার্বিক গ্রহিতা, শুধু খাবে, কাউকে দেবে না। কিছু বন্ধু আছে দেখবে, ভাই খাওয়া খাওয়া খাওয়া, নিজের বেলায় আর নেই। আছে এরকম, আমি তো প্রচুর এরকম ফেস করেছি, খাইয়েই যেতাম, ওর বেলায় ভাই আজকে টাকা নেই, এ নেই সে নেই। তাই এবি হচ্ছে সেরকম, শুধু খাবে কিন্তু কাউকে দেবে না। কিন্তু এই টেকেন ফ্রম সেম, দেখো সেম, সার্বিক দাতা হলে ওর থেকে নিতে পারবে, সার্বিক দাতা হলে ওর থেকে নিতে পারবে। দেখো এ সবার থেকে নিতে পারবে, কিন্তু কাউকে দিতে পারবে না। এ সবাইকে দিতে পারবে, বাট কারো থেকে নিতে পারবে না। সেই জন্য ও ব্লাড গ্রুপ খুব কঠিন সিনারিও হয়ে যায় যদি কারো ও ব্লাড গ্রুপ এবং রক্তের দরকার হয়, তাই না? কারণ ও কারো থেকে নিতে পারবে না। এবার প্রবলেমটা হচ্ছে, এখন এই ধরনের ক্লাসিফিকেশনকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন? তুমি ঠান্ডাভাবে ভাবো তো, এ যদি ওর ব্লাডটা গ্রহণ করে, আচ্ছা ওতে কি রয়েছে? দুটো অ্যান্টিবডি। তোমাকে কে বলেছে এই আলফার সঙ্গে এই এর রিয়াকশন হবে না? হতেই পারে। সেই জন্য এখন ও এর থেকে ব্লাড না নিয়ে পারলে নেয় না। তেমনি বির আলফা রয়েছে, ঠিক আছে, সেম এই বিটা যে বিকে কোয়াগুলেট করবে না, তার কি গ্যারেন্টি রয়েছে? তো সেই জন্য এখন এই ক্লাসিফিকেশনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ওটা তুমি পারবে তো? এ বি কে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আর ওকে বলা হয়
ইউনিভার্সাল ডোনার, ডোনার। একদম, ও ওর থেকেই নিতে হবে। সত্যি কথা বলতে এখন এ এর থেকে নেবে, বি বির থেকে নেবে, সি সির থেকে নেবে, ডি ডির থেকে নেবে, এর বাইরে কিছু হবে না। যার যার তার তার। আচ্ছা লেখো বম্বে ব্লাড গ্রুপ। হ্যাঁ, বম্বে ব্লাড গ্রুপ। আচ্ছা বোম্বেতে এক ব্যক্তির দেহে এই ব্লাড গ্রুপ দেখা যায়, সেখানে কি অ্যান্টিজেন? না এ অ্যান্টিজেন, না বি অ্যান্টিজেন, না কিছু। এদের বডিতে দেখা যায় এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট, প্রেজেন্ট, বাট ব্লাড গ্রুপ ইজ, ব্লাড গ্রুপ ইজ ও। তাহলে এর ও ব্লাড গ্রুপ শো করছে, যখন এর অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে বারবার দেখাচ্ছে না এর সঙ্গেও কোঅগুলেট করছে না, বির সঙ্গেও কোঅগুলেট করছে না, পরে দেখা যাচ্ছে এর নামে একটা নতুন অ্যান্টিজেন দেওয়া হয়, এর নাকি একটা এইচ অ্যান্টিজেন পাওয়া গেছে। আরে আমাদের মানুষের মধ্যে এত বিচিত্রতা রয়েছে, আর ব্লাডের মধ্যে যদি একটু না থাকে তাহলে হয়। তাই এখানে বোম্বে ব্লাড গ্রুপ কেন বলা হয়েছে? এই ব্যক্তির দেহে, বোম্বেতে অবস্থিত এই ব্যক্তির দেহে এই অ্যান্টিজেন পাওয়া যায় বলে ও ব্লাড গ্রুপ হওয়া সত্ত্বেও এইচ অ্যান্টিজেনের প্রেজেন্সের জন্য এই ব্লাড গ্রুপের নাম দেওয়া হয়েছে বম্বে ব্লাড গ্রুপ। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছে আমরা ব্লাড ভেসেলে। দেখো ব্লাড ভেসেল যদি তুমি দেখো তাহলে ব্লাড ভেসেল তিন রকমের হয়ে থাকে, একটা আর্টারি, একটা ভেন, আর একটা ক্যাপিলারি। মানে আলটিমেটলি ব্লাড এর থ্রু দিয়ে কি হতে পারে? মুভ করতে পারে, তাই ব্লাড ভেসেল। দেখো জেনারেলি এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কার অল থিক, কার অল থিন, কার অল মোটা, কার ওয়াল পাতলা। ঠিক আছে, কার অল তোমার ইলাস্টিক, কার অল নন ইলাস্টিক। তো এটা একটু মাথায় রাখতে হবে, আর্টারির অল ইলাস্টিক আর ভেনের অল নন ইলাস্টিক। ঠিক আছে, দেখো আর্টারিতে, আর্টারিতে দেখো এর এক দুই তিন, তিনটে লেয়ার রয়েছে, আর এখানে কতগুলো লেয়ার রয়েছে? চারটে লেয়ার রয়েছে। তাহলে আর্টারির অল থিক আর এর ওয়াল থিন, আর যার অল থিক তার ক্যাভিটি ছোট, তাই নাকি? যে মোটা তার ভেতরে জায়গা কম হবে, আর যে রোগা তার ভেতরে জায়গা বেশি হবে। তাহলে এর দেখো, এর থিন অল লার্জ লুমেন, এর থিক অল ন্যারো লুমেন। ঠিক আছে, জেনারেলি আর্টারি শুদ্ধ রক্ত বহন করে, শুদ্ধ আর বিশুদ্ধ বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি বলা হয় অক্সিজেনেটেড, মানে O2 যুক্ত ব্লাড বহন করে। আর ভেন জেনারেলি ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, আর ক্যাপিলারি হচ্ছে জেনারেলি মানে এটা ওয়েস্ট প্রোডাক্টগুলোকে রিলিজ করে নেয়। যেমন তুমি কিডনি যদি দেখো, কিডনির চারপাশে কি পাবে তুমি? ক্যাপিলারি পাবে। ঠিক আছে, তারা জেনারেলি কি করে? ওয়েস্ট প্রোডাক্টটাকে ট্রান্সফার করে। তুমি পরীক্ষায় কোশ্চেন দেবে কার ক্ষেত্রে ভালভ প্রেজেন্ট, কার ক্ষেত্রে ভালভ অ্যাবসেন্ট। তাহলে আর্টারির ক্ষেত্রে ভালভ অ্যাবসেন্ট, কিন্তু ভেনের ক্ষেত্রে ভালভ প্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো। ভেন দু রকমের হয়ে থাকে, একটাকে আমরা বলি সিস্টেমিক ভেন, একটাকে বলি আমরা পোর্টাল ভেন। দেখো ভেনের কাজই হচ্ছে, দেখো আগে তোমাকে আমি পুরো প্রসেসটা বোঝাই, এটা যদি মানে খুব ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে তুমি পুরো ক্ল্যারিটি চলে আসবে সার্কুলেটরি সিস্টেম কিভাবে কাজ করে। দেখো তোমার রয়েছে কি, তোমার রয়েছে এটা ফুসফুস, ঠিক, আর এটা হচ্ছে তোমার হার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কিডনি, এটা হচ্ছে তোমার কিডনি, ঠিক। তাহলে দেখো বেসিক্যালি তোমার যে ব্লাড, চারটে কম্পার্টমেন্ট, ব্যাস ব্লাড যেটা সারা বডিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই ব্লাড দেখো, এক মিনিট, এই ব্লাডটা যে কোনো সেল রয়েছে না, সেলে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই মেটাবলিক ওয়েস্টটা তোমার ব্লাডে গিয়ে মিশছে। এই মেটাবলিক ওয়েস্টটা ভালো করে বোঝো, এই ব্লাডটা তোমার কোথায় যাচ্ছে? কিডনিতে যাচ্ছে। তো তোমরা দেখেছো কিডনির মধ্যে গ্লোমেরুলাস অ্যান্ড বাউম্যান ক্যাপসুল রয়েছে। তাহলে এইখান থেকে কি হলো? ওয়েস্ট প্রোডাক্টটা কোথায় চলে গেল? ক্যাপিলারিতে, ক্যাপিলারিতে। তাহলে এই ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আলটিমেটলি কিডনির থ্রু দিয়ে বাইরে রিলিজ হয়ে গেল। আচ্ছা তাহলে এই ফিল্ট্রেটেড ব্লাডটা কোথায় চলে যাবে? হার্টে, হার্টে চলে যাবে।
আচ্ছা, এখনো এটা কি পিওরলি ফিল্ট্রেটেড না? বা তুমি যদি বলো এটাকে আরেকটু যদি আরেকটা জায়গা থেকে নিয়ে আসো তাহলে সুবিধা হয়। প্রথমত এ চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে। সেখান থেকে মেটাবলিক ওয়েস্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল। তাহলে এরপরে যে দূষিত পদার্থ সেটা চলে গেল কোথায়? কিডনিতে। সেখান থেকে ওয়েস্টটা বাইরে বেরিয়ে গেল। এবার এখান থেকে চলে গেল বিশুদ্ধ রক্ত হার্টে। সেখান থেকে আবার সেল টু সেলে পৌঁছে গেল। আবার সেই সেল সেল থেকে অশুদ্ধ রক্ত আসলো কোথায়? হার্টে। হার্ট থেকে সেটা গেল কোথায়? লাংয়ে। লাং থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনেটেড ব্লাড চলে আসলো কোথায়? তোমার কিডনিতে। কিডনি থেকে আবার এটা চলে গেল হার্টে। হার্ট থেকে আবার সেলে। সেল থেকে আবার হার্টে। হার্ট থেকে আবার ফুসফুসে। ফুসফুস থেকে তোমার কিডনি। কিডনি থেকে হার্ট। হার্ট থেকে আবার সেলে। তার মানে আলটিমেটলি দূষিত রক্ত হোক আর বিশুদ্ধ রক্ত হোক, আলটিমেটলি এ হার্টের থ্রু দিয়ে কোথায় যাবে? ফুসফুসে। আবার হার্টের থ্রু দিয়ে অল ওভার দ্য বডিতে। তাই জেনারেলি দেখো এখানে যেটা বলা হয়েছে যে সিস্টেমিক ভেন এটা ক্যাপিলারি থেকে হার্টকে কানেক্ট করে। তাহলে নর্মাল যে ভেন সেটা ক্যাপিলারি থেকে হার্টকে কানেক্ট করে, আর যেটা পোর্টাল ভেন সেটা ক্যাপিলারি টু ক্যাপিলারিকে কানেক্ট করে। এটা ছোটবেলায় আমরা পড়েছি যে জেনারেলি ভেন ক্যাপিলারি টু হার্টে যায়, আর জেনারেলি আর্টারি হার্ট টু ক্যাপিলারিতে যায়। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল পোর্টাল ভেন, যাকে আমরা বলি হাইফোফাইসিয়াল পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল ভেন, যেটা ক্যাপিলারি টু ক্যাপিলারিকে কানেক্ট করে। জাস্ট সেটা একটু মুখস্থ রেখো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার এদিকে কি আছে? আচ্ছা, লিম্ফ সম্পর্কে দুটো লাইন একটু লিখে রাখো তো, জাস্ট লিম্ফ, LYMPH, লিম্ফ। ওই যে লেখা রয়েছে, সরি সরি দেখিনি। লিম্ফ ইজ আ কালারলেস ফ্লুইড কন্টেইন হোয়াইট ব্লাড সেল। দেখো কি হচ্ছে, ওটা তোমার লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে ব্লাড স্ট্রিমে ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি লিম্ফ কোথায় থাকে? লিম্ফ গ্ল্যান্ড থাকে যে জায়গাগুলো আমাদের, সত্যি আমি মনে রাখি যেখানে দিলে সুরসুরি হবে সেই জায়গাগুলোতে লিম্ফ থাকে। আর সেই জায়গাগুলোয় বেসিক্যালি লিম্ফ ভেসেলের মাধ্যমে লিম্ফ সেখানকার ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে বার করে নিয়ে আসে। এটাই লিম্ফের মেইনলি কাজ। ঠিক আছে, তাহলে এটা গেল লিম্ফ। আচ্ছা, এবার চলে আসছি আমরা সার্কুলেশন, অলমোস্ট শেষের পথে। সার্কুলেশন দু রকমের হতে পারে, একটাকে আমরা বলি লোয়ার অ্যানিমেলদের বডিতে, হায়ার অ্যানিমেলদের বডিতে। আচ্ছা, লোয়ার অ্যানিমেলদের বডিতে তুমি যদি দেখো তাহলে একটা হচ্ছে ক্যানাল সিস্টেম। আমরা ছোটবেলায় ক্যানাল সিস্টেমে 5 মার্কস পড়তাম, স্পঞ্জের ক্যানাল সিস্টেমে লিখতে হতো। তারপর হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যেটা হাইডার বডিতে দেখা যায়। আর ওয়াটার ভাস্কুলার ক্যাভিটি বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, যেটা স্টারফিশে দেখা যায়। তাহলে ক্যানাল সিস্টেম স্পঞ্জের বডিতে দেখা যায়, সেটা হচ্ছে জলের মাধ্যমে, আলটিমেটলি জলের মাধ্যমে খাবার আসছে, সেটা একটা ছাঁকনির মাধ্যমে আটকে যাচ্ছে, অস্কিউলাম দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, অস্ট্রিয়া দিয়ে ঢুকছে। পড়েছিলাম না অস্ট্রিয়া এবং অস্কিউলাম? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও অনেকটা সেরকম, জলের মাধ্যমে খাবার ঢুকছে, বাইরে বেরিয়ে যাচ্ছে পোর দিয়ে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম হচ্ছে এদের থেকে মডিফাইড ভার্সন। ঠিক আছে, যেখানে যেটা দেখা যায় ওই 5টা অ্যাম্বুল্যাকরা থাকে, টিউব ফিট থাকে, তাই না? তো এরা কি করে, এরা আলটিমেটলি টিউব ফিট বা আলটিমেটলি সেম ওয়াটারটাকে কাজে লাগিয়ে খাবার গ্রহণ করে এবং বাইরে বার করে দেয়। কিন্তু হায়ার অ্যানিমেলদের জিনিসটা এতটা ইজিলি হয় না। হায়ার অ্যানিমেলদের ক্ষেত্রে কি হয়, ব্লাড সার্কুলেশন হয়। একটা হচ্ছে ক্লোজড ভাস্কুলার সিস্টেম, একটা ওপেন ভাস্কুলার সিস্টেম। ক্লোজড মানে যেটা ওপেনলি হয়, আর ওপেন ভাস্কুলার যেটা ওপেনলি হয়, আর ক্লোজ ভাস্কুলার মানে যেটা ক্লোজড একটা সিস্টেমের মধ্যে হয়। তুমি বলো তো আমাদের ক্লোজ ভাস্কুলার সিস্টেম না ওপেন ভাস্কুলার সিস্টেম? বলো। ক্লোজড। কিভাবে ক্লোজড? ভেন, আর্টারি, হার্ট এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু ওপেন মানে যেটা ওপেনলি, মানে যেটা তোমার ককরোচ, মোলাস্ক, ইনসেক্টস যেগুলো রয়েছে, এর ওপেন ভাস্কুলার সিস্টেম। ব্লাডটাকে মানে ওর মধ্যে কোনো আর্টারি ভেন বলে কিছু নেই। বাট আমাদের আর্থ ওয়ার্ম, লিস, হায়ার অ্যানিমেল, ইনভার্টিব্রেট অনেক ক্ষেত্রে আমরা ক্লোজ ভাস্কুলার সিস্টেম দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, মেইনলি এর উদ্যোক্তাকে, পুরো ভাস্কুলার সিস্টেমটা কে কন্ট্রোল করছে? হার্ট। তাহলে হার্টের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, তাহলে প্রথমত হার্ট ছিল একটা সিঙ্গেল চেম্বার্ড হার্ট, সেটা ধীরে ধীরে মডিফিকেশনের মাধ্যমে 2 চেম্বার্ড হার্ট হয়েছিল। 2 চেম্বার্ড হার্টকে আমরা কি বলি? কি বলি? ভেনাস হার্ট। ভেনাস হার্ট বলি।
আচ্ছা, এই ভেনাস আর্ট কার দেখা যায়? ফিশের ক্ষেত্রে দেখা যায়। এবং এখানে সার্কুলেশন কবার হয়? একবারই হয়। দেখো, তোমার এখান থেকে আর্টারি আর এখান থেকে ভেন, তাহলে ভেন গিয়ে তোমার কি হচ্ছে, ভেন আমি বললাম না ভেন হার্ট টু ক্যাপিলারি, আর আর্টারি কি ক্যাপিলারি টু হার্ট। তাহলে দেখো, এটা আর্টারি, এ শুদ্ধ রক্ত নিয়ে আসছে, মানে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে, বাট সেটা আলটিমেটলি মিক্সিং হয়ে গিয়ে কোনো লাভ হচ্ছে না। মানে এ চেষ্টা করেছিল ব্লাডটাকে সেপারেট করার, বাট কোথাও না কোথাও গিয়ে মিক্সিং হয়ে যাচ্ছে। তাহলে একটা অরিকেল থাকে, একটা ভেন্ট্রিকেল থাকে, বা একটা অরিয়াম থাকে, একটা ভেন্ট্রিয়াম থাকে, মানে একটা অলিন্দ থাকে, একটা নিলয় থাকে। আচ্ছা, কি করেছে অ্যামফিবিয়া? অ্যামফিবিয়া এটাকে মডিফাই করার চেষ্টা করেছে। ঠিক আছে, মডিফাই করে দুটো আর্টারি বলছি, দুটো অরিকেলকে আলাদা করে দিয়েছে, পুরো কমপ্লিটলি সেপারেট করে দিয়েছে। মানে দুটো অ্যাট্রিয়াম থাকে, একটা ভেন্ট্রিকেল থাকে। দুটো অ্যাট্রিয়াম মানে আলটিমেটলি এখান থেকে বিশুদ্ধ রক্ত আসছে, আসার পরে কোথাও না কোথাও এখানে গিয়ে মিশে যাচ্ছে। আর এখানে শুদ্ধ এবং বিশুদ্ধ রক্ত কি হচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে। কোথায় গিয়ে মিক্সিং হয়ে যাচ্ছে? ভেন্ট্রিকেলে গিয়ে। আর্টারি কিন্তু অক্সিজেনেটেড ব্লাড আনছে, বা ভেন কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভেন্ট্রিকেলে গিয়ে মিশে যাচ্ছে। বলো তো এমন আর রেপটাইলস, বলো তো রেপটাইলসের কি? রেপটাইলস এটাকে আরো চেষ্টা করেছে কিভাবে, সব ঠিকই আছে, ওরও অরিকেলটা আলাদা, ভেন্ট্রিকেলটাও প্রায় আলাদা, বাট অল্প একটু জুড়ে আছে। মানে তুমি যদি ফিশের হার্ট দেখো, তাহলে ফিশের হার্ট হচ্ছে এরকম। তুমি যদি অ্যামফিবিয়ার হার্ট দেখো, তাহলে দুটো পিওর আলাদা, আর এটা জুড়ে আছে। এর পরেরটা তুমি যদি রেপটাইলস দেখো, তাহলে তোমার প্রায় এরকমই, বাট এই জায়গাটায় গিয়ে কোথাও না কোথাও মিশে যাচ্ছে, এই জায়গাটা মিক্সিং। ঠিক আছে, তো এই জায়গাটা এমন একটা রেপটাইলসের কথা বলো তো, যার চারটে কম্পার্টমেন্ট দেখা যায়। কোকোডাইল, ভেরি গুড। কোকোডাইল হচ্ছে এমনই একটা রেপটাইলস, যে রেপটাইলস হওয়া সত্ত্বেও যার চারটে চেম্বার হার্ট দেখা যায়। ঠিক আছে, বার্ডের ক্ষেত্রে কি, বা অ্যানিমেলের আমাদের হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে কি, দুটো অরিকেল, দুটো ভেন্ট্রিকেল। এখানে পুরো আলাদা আলাদা সার্কুলেশন হয়, অক্সিজেনেটেড ব্লাডের সার্কুলেশন, ডিঅক্সিজেনেটেড ব্লাডের সার্কুলেশন। আচ্ছা, আমরা যদি হার্টের স্ট্রাকচার দেখি, বলতো হার্টের লোকেশন কোথায়? দেখো, নর্মালি লেফট হেমিথোরাক্স বা চেস্ট ক্যাভিটিতে লেফট সাইডে থাকে। হার্ট কি রাইট সাইডে থাকে? থাকে। সজারুর কাটা দেখো নি, শোনো নি, ব্যোমকেশ, ঠিক আছে, সত্যি থাকে। অ্যাবনর্মালিটি দেখা যায় রাইট হেমিথোরাক্সে। ঠিক আছে, ডিট্রক্সোকার্ডিয়া যে ডিজিজ বলা হয়, সেম সেম একদম সেম ফাংশন, শুধু রাইট সাইডে হয়ে গেছে। এবার এটা নিশ্চয়ই এভিলিউশন বা কোনো একটা কারণে হয়েছে, এটা জেনারেলি হওয়া উচিত নয়, এটা এক ধরনের ডিজিজ। যেহেতু লাং এবং হার্ট পাশাপাশি থাকে, তো হার্টটা মানে একটা একটু চাপের মধ্যে থাকে, সেই জন্য এটা অ্যাবনর্মালিটি দেখা যায়। মেলদের ক্ষেত্রে হার্ট 300 গ্রাম, ফিমেলদের ক্ষেত্রে হার্ট 220 গ্রাম। মেম্বার কি? পেরিকার্ডিয়াম। আচ্ছা, পেরিকার্ডিয়ামের আবার দুটো লেয়ার হয়, একটাকে আমরা বলি তোমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, যেটা আউটার লেয়ার, আর তোমার আরেকটা বলে সেরাস পেরিকার্ডিয়াম, বা যাকে বলি প্যারাইটাল, আর একটা বলি ভিসেরাল। তাহলে এই লেয়ার আবার দু রকমের হয়, মানে পেরিকার্ডিয়াম লেয়ারটা একটা আউটার একটা ইনার হয়, এর মাঝে একটা ফ্লুইড থাকে, তাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। জাস্ট নর্মালি জানতে হবে। হার্টের এটা মেমব্রেন, হার্টের অল যদি দেখি তিন প্রকারের হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। মিডিলে যেটা সেটা মায়ো, বাইরে যেটা সেটা এপি, আর ভেতরে যেটা সেটা এন্ডো। আচ্ছা, এই যে হার্টের যদি ক্লাসিফিকেশন দেখি, তাহলে হার্টে কি আছে আমার? রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, মানে দুটো অলিন্দ লেফট রাইট, দুটো নিলয় লেফট রাইট, দুটো আরিকেল লেফট রাইট, দুটো ভেন্ট্রিকেল লেফট রাইট। আচ্ছা দেখো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। কেন? এটা তোমার দৃষ্টিকোণ থেকে লেফট রাইট হচ্ছে, কিন্তু তুমি যদি ঘুরে যাও, তোমার হাতটাকে বসাও, তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। মানে মনে করো এখানে হার্টটা আঁকা রয়েছে, এটা লেফট, এটা রাইট। ঠিক আছে, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম। দেখো, যদি এখানে দেখা যায়, তাহলে কি আছে? খুব স্বাভাবিক। দেখো, এখানে রাইট অ্যাট্রিয়ামে রাইট অ্যাট্রিয়ামে কি হয়? দেখো, ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কোথায় আছে? রাইট অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে যায় কোথায়? রাইট ভেন্ট্রিকেলে। সেখান থেকে তোমার দেখো এই পথ দিয়ে
পালমোনারি আর্টারি দিয়ে চলে যায় কোথায়? চলে যায় কোথায় বলো? ফুসফুসে। কারণ ডিঅক্সিনেটেড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, তাহলে কোথায় চলে যায়? ফুসফুসে। আমি তোমাকে একটু আগেই বললাম, এই যে দেখো কোথায় চলে গেল? ফুসফুসে। এই যে দেখো এখান থেকে খেয়াল করো, একদম ভালো করে বোঝানো রয়েছে, সাদা কালার ইউজ করে তাহলে সুবিধা হবে। দেখো সারা বডি থেকে ব্লাড আসছে, আসার পরে কোথায় গেল? রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে পালমারি আর্টারি দিয়ে কোথায় চলে যাচ্ছে? ফুসফুস। ফুসফুস থেকে কি হলো? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা রিপ্লেস হলো, তাহলে এই ফুসফুস থেকে আবার আসছে কোথায়? লেফট সাইডে, সেখান থেকে আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে রেড ভেন্ট্রিকেল, সেখান থেকে এই পথটা দিয়ে, সরি নিচ দিয়ে, এই পথটা দিয়ে চলে যাচ্ছে সারা বডিতে বিশুদ্ধ রক্ত। তাহলে দূষিত রক্ত এলো, এখান থেকে ফুসফুসে পাম্প করা হলো, ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টের থ্রু দিয়ে সারা বডিতে পৌঁছে যায়। এটাই জাস্ট এখানে বলা হয়েছে, ঠিক আছে? দেখো কোথায় কোথা থেকে আসে ইত্যাদি ইত্যাদি সবই বলা আছে, ঠিক আছে? আচ্ছা আমি চলে যাচ্ছি হার্টের ভালভসে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। দেখো হার্টের ভালভ যদি দেখা যায়, তুমি খেয়াল করবে যেখানে দেখো তুমি একটা ভালভ দেখতে পাচ্ছ এই জায়গাটায়, মানে যখনই এখান থেকে এখানে ব্লাড আসতে চাইছে তখনই কি একটা বাল্ব ওকে আটকে দিচ্ছে। তাহলে এখানে একটা বাল্ব পাবে, এখানে একটা বাল্ব পাবে, যেটা রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে রয়েছে, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে রয়েছে, এবং এখানেও একটা বাল্ব পাবে যখন তুমি রাইট অ্যাট্রিয়াম থেকে পুরো তোমার পালমারি আর্টারি দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেইখানেও তুমি একটা বাল্ব পাবে। আবার যখন তুমি এখান থেকে ফুসফুসীয় শিরা দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন তুমি আবার একটা বাল্ব পাবে। মানে টোটাল কতগুলো বাল্ব পাবে এখানে? চারটে মেন বাল্ব পাবে, চারটে। একটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, বাইকাসপিড ভাল্ব, পালমোনারি ভাল্ব এবং অ্যাওয়ার্টিক ভাল্ব। এটা মুখস্থ করতে হবে। দেখো বেসিক্যালি ট্রাইকাসপিড ভাল্ব কোথায় থাকে? রাইট অরিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল। দেখো তাই লেখা রয়েছে, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলে কি থাকে? ট্রাইকাসপিড ভাল্ব। লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেলে থাকে বাইকাসপিড ভাল্ব, দ্বিপত্র কপাটিকা। ভেন্ট্রিকিউলার পালমোনারি আর্টারি অ্যাপারেটাস, মানে যেটা তোমার রাইট ভেন্ট্রিকেল এবং পালমোনারি আর্টারির মাঝে থাকে, তাকে আমরা বলি কি? পালমোনারি ভাল্ব। আর লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেল এবং তোমার অ্যাওয়ার্টার মাঝে থাকে, তাকে আমরা বলি অ্যাওয়ার্টিক ভাল্ব। এই চারটে প্লেসে তোমার রয়েছে। মানে তুমি যদি হার্টটাকে চারটে ভাগে ভাগ করো, তাহলে এটা তোমার চার ভাগ। তাহলে এখানে থাকে কি? ত্রিপত্র কপাটিকা, এখানে থাকে দ্বিপত্র কপাটিকা। এর থ্রু দিয়ে যে ফুসফুসে চলে যাচ্ছে না, তাহলে এখানে একটা থাকে, তাকে আমরা বলছি পালমোনারি কপাটিকা। আর এর মাধ্যমে সারা বডিতে পৌঁছে যাচ্ছে, এখানে থাকে তোমার অ্যাওয়ার্টিক ভাল্ব। এই হচ্ছে চারটে ভাল্ব। মানে ওটা অ্যাকচুয়ালি দেখতে কি এরকম হচ্ছে ত্রিপত্র, আর দ্বিপত্র এরকম দেখতে, তাই এটা দ্বিপত্র, ওর নাম স্ট্রাকচারাল দেখে বলা হয়েছে এটা। আচ্ছা তাহলে বাল্বের কাজ কি? প্রিভেন্ট ব্যাকফ্লো, যাতে করে এই যে যে হার্টে ব্লাডটা এই দিকে ঢুকলো, মানে রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেলে ঢুকলো, যেন আবার পুনরায় রাইট অরিকেলে ফিরে না যেতে পারে, ব্যাক ফ্লোকে আটকে দেওয়া, ইউনিডাইরেকশনাল ফ্লো মেনটেন করার জন্য তোমার জেনারেলি ভালভগুলো থাকে। দেখো লাস্ট পার্ট এখানে রয়েছে কি? হার্টের এই যে কন্টিনিউয়াস যে এই যে হচ্ছে না, এটা কেন হচ্ছে? এটা হওয়ার পেছনে একটাই কারণ, এখানে কিছু ইলেকট্রিক্যাল ইম্পালস কাজ করছে, ঠিক আছে? এখানে কে কাজ করছে? এসএ নোড অ্যান্ড এভি নোড। বেসিক্যালি চারটে নোড হয় আমাদের, কি বলা হয়? একটা হচ্ছে এসএ নোড, এভি নোড, পার্কিনজিস ফাইবার, আর একটা হচ্ছে তোমার বান্ডিল অফ ফিজ, পাবো হয়তো এখানে আমরা। দেখো এটা এসএ নোড, এটা এভি নোড, এটা বান্ডেল অফ ফিজ, এটাকে বলা হয় পার্কিনজিস ফাইবার। বেসিক্যালি চারটে প্রোটেকশন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য হার্ট চারভাবে চেষ্টা করছে। বেসিক্যালি হার্টটা বেঁচে থাকবে যদি কন্টিনিউয়াস ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়, মধ্যে কথায়। কারণ কি তুমি ভাবো, আমরা যদি হঠাৎ করে ইলেকট্রিক তার ধরে বসি, কি হয়? বডি ঝাঁকা দেয়, হ্যাঁ কি না? এই ঝাঁকা দিলে কি হয়? ওই হার্টটাকে ঝাঁকা দিলে হার্টটা যে ব্লাডটা ছিল ওটাকে ঝাঁকি দিয়ে বাইরে বার করে দেয়। যতবার বিট ততবারই এক একটা করে
পাম্পিং, তার মানে উইদাউট বিট নো পাম্পিং, তোমার বডিতে কোনো অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাবে না। ক্লিয়ার এইটুকু? তাহলে দেখো, তাহলে কন্টিনিউয়াস হার্টটাকে ইলেকট্রিক শক দিতে হবে। সেই শকের কাজ কে করে? এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। যদি কোনো কারণে এসি নোড খারাপ হয়ে যায়, হয় না, এই যে আমার একটা মাইক্রোফোন আজকে খারাপ হয়ে গেল, সঙ্গে আরেকটা মাইক্রোফোন নিয়ে আসলাম, এই মাইক্রোফোন খারাপ হয়ে গেলে কি নিয়ে আসবো? হেডফোন। মানে একটা পর একটা অপশন থাকে, হেডফোনে অত ভালো শোনা যায় না। প্রথম যে মাইক্রোফোনটা খুব ভালো শোনা যায়, এটা কিন্তু অত ক্ল্যারিটি আসবে না, দেখবে অন্যান্য সাউন্ডের মতো এই সাউন্ডে অত ক্ল্যারিটি নেই। তো এসএ নোড মোটামুটি হার্টকে মোটামুটি 60 থেকে 80 বার 1 মিনিটে ইলেকট্রিক শক দেবে। যদি কোনো কারণে এসএ নোড খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে এভি নোড ব্যাটারি নিয়ে রেডি থাকে, ও কতবার দেবে? 40 থেকে 60 বার। এতে তোমার শ্বাসকষ্ট হবে। কেন? যতটা তোমার অক্সিজেন পৌঁছানো উচিত বডিতে, দুর্বল হয়ে যাবে তুমি, ততটা অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাচ্ছে না। যদি এভি নোডও খারাপ হয়ে যায়, তখন রয়েছে বান্ডিল অফ হিজ, যে তোমাকে মোটামুটি 32 ম্যাক্সিমাম 20 থেকে 32টা ইম্পালস দেবে, মানে অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অবধি। যদি এটাও যায়, তাহলে মোটামুটি পার্কিনজিস ফাইবার ও তোমার ওই 15 থেকে 20টা ইম্পালস দিয়ে বলবে ভাই কিছু তো চলুক আপাতত। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে কন্টিনিউয়াস ইম্পালস দিচ্ছে। তাই একে আমরা কি বলে থাকি? পেস মেকার বলে থাকি। পেস মেকার, পেস মানে কি? যারা জোরে বল করে না, পেসার বলি না আমরা। তাহলে এই হার্টকে পেসে রাখছে, জোরে রাখছে, গতিতে রাখছে, তাইকে বলা হয় পেস মেকার। হার্টটাকে পেসে রাখছে, গতিতে রাখছে। যদি কোনো কারণে এসএ নোড খারাপ হয়ে যায়, তাহলে এভি নোড, এসএ নোড খারাপ হয়ে গেলে এভি নোড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাই ডাক্তারের কাছে। ডাক্তার কি করে? এই জায়গাটায় অপারেশন করে ব্যাটারি যুক্ত আর একটা পেসমেকার লাগিয়ে দেয়, যাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার। সেটা হার্টের ওপরে বসানো থাকে। ঠিক আছে, এই যে এরম জায়গায় বসানো থাকে, ও কন্টিনিউয়াস 60 থেকে 80টা ইলেকট্রিক শক দেয়। এটা কিন্তু আর্টিফিশিয়ালি, যেহেতু ন্যাচারাল পেসমেকার খারাপ হয়ে গেছে, তাই আর্টিফিশিয়াল পেসমেকার এটাকে কন্ট্রোল করে। ব্যাটারি চেঞ্জ করতে হয় তো, একটা ব্যাটারি তোমার মোটামুটি 3 বছর 4 বছর চলবে। হ্যাঁ হ্যাঁ, অপারেশন করে বার করতে হয়, বার করে ওটাকে চেঞ্জ করতে হয় ব্যাটারি, 3 বছর চলবে ম্যাক্সিমাম। আরে যদি টেসলার গাড়ি চার্জ দিয়ে 1600 কিলোমিটার চলে, তারা পেস মেকারের 3 বছর চালাতে পারবো না, শুধু একটা ইম্পালস দিয়ে যাবে কন্টিনিউয়াস। ঠিক আছে, আর বারবার তো আর অপারেশন যদি 2 দিন পরে পরে চেঞ্জ করতে হতো, তো বারবার বারবার করে চেঞ্জ করা যায় নাকি? ঠিক আছে, সেই জন্য 3 বছর ম্যাক্সিমাম, ভালো কোয়ালিটির পেসমেকার হলে 3 বছর চলবে। আর পেসমেকার মানে ব্যাটারি, আর কিছু না। ঠিক আছে, বাকি সব সেম, তুমি কত বছর পরে অপারেশন করতে যাও তার বেসিসে পেসমেকার ঠিক করতে হয়। ঠিক আছে, এসএ নোড খারাপ হলেই পেসমেকার লাগবে। এভি নোড হচ্ছে তোমাকে, তুমি যখন দেখবে হার্ট পেন হচ্ছে, শরীর দুর্বল লাগছে, মানে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তখন তুমি বুঝবে, ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তখন বুঝবে যে তোমার ইসিজি করলেই ধরা পড়বে যে যতগুলো বিট হওয়া উচিত তার থেকে কম বিট হচ্ছে। তাহলে ওই গুজে দিতে হতো না না, এখানে একটা পয়েন্ট থাকবে, বুকের উপরে গুজে দেবে, চার্জ দিয়ে দেবে, এটাই ব্যাপার। ঠিক আছে, তাহলে এসএ নোড আর এভি নোড এর বেশি জানার দরকার নেই। ঠিক আছে, শুধু এইটুকু জানো, এসএ নোডকে বলি আমরা পেসমেকার। ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এভি নোড হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, যাকে বলা হয় রিজার্ভ পেসমেকার, মানে যে রিজার্ভ থাকে। আর এটা নষ্ট হয়ে গেলে পেসমেকার, তাহলে আমাকে আর্টিফিশিয়াল পেসমেকার লাগাতে হয়। এর বিট রেট কত? 60 থেকে 80, এর বিট রেট 40 থেকে 60। এইটুকু জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর তুমি আরও দুটো রয়েছে, দেখো এই যে বান্ডেল অফ হিজ, এটা লিখে রাখতে পারো 36 পার মিনিট। মানে এ যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তো বান্ডেল অফ হিজ তোমাকে কিছুক্ষণের জন্য ব্যাকআপ দেবে। আর যদি পার্কিনজিস ফাইবার থাকে, সে তোমার 20 থেকে 25 এ তোমার ব্যাকআপ দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমার এইটাই করলে কতগুলো হার্ট ডিজিজ, এটা করলে আমাদের হয়ে যাবে। দেখো প্রথমত কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল মানে কি? কার্ডিয়াক সাইকেল মানে একটা কমপ্লিট সিস্টোল অ্যান্ড কমপ্লিট ডায়াস্টোল। মানে ভালো করে বোঝো, রাইট এবং লেফট। ঠিক আছে, ধরো এটা আমার রাইট, এটা আমার লেফট,
তাহলে রাইটে ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন এলো, তখন অক্সিজেনেটেড ব্লাড তোমার লেফটে এসছে। যখনই রাইট থেকে এরা ফুসফুসে গেল, তখন এ সারা বডিতে পৌঁছে গেল। এটা একটা কমপ্লিট হলো সাইকেল। মানে যখনই রাইট লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট লেফট ভেন্ট্রিকেল একসাথে একটা সিস্টোল এবং ডায়াস্টোল কমপ্লিট করবে, তখন তাকে বলবো আমরা 1 বিট। এরকমভাবে আমাদের কতগুলো বিট হয় এক মিনিটে? 72 বার। সেটা দেখা যায় কোথায়? হাতের এই জায়গাটায় যদি তুমি টাচ করো, অনেক জায়গায় তুমি গলার এখানে টাচ করতে পারো, দেখবে তুমি বুঝতে পারবে একটা জিনিস বিট করছে। এটা হচ্ছে তোমার এই কার্ডিয়াক সাইকেলটা। হ্যাঁ, এটা আসলে এটা হচ্ছে তোমার হার্ট ঠিকঠাক কাজ করছে কিনা। যদি তোমার কোথাও কোনো বডির খারাপ অবস্থা হয়, শরীর দুর্বল লাগছে, তখনই উনি দেখবে তোমার পালস রেট চেক করবে। পালস রেট যদি 72-এর কম হয়, তার মানে তোমার বডিতে সঠিক অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না, তার মানে তুমি উইক হয়ে পড়ছো, দুর্বল লাগছে। তো সেটাই হচ্ছে তোমার বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে? আর হ্যাঁ, এটা এটা কমে যাওয়ার কারণ কি? এসএ নোড ইম্পালস হয়তো কম দিচ্ছে, সেই জন্য এসএ নোড যখনই শক দেবে তখনই তো ভেন্ট্রিকেল থেকে ব্লাড ছড়িয়ে পড়বে সারা বডিতে। তাহলে বলো তো, এখানে যদি আমাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল, একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। কেন? 60 সেকেন্ডে 72টা, তাহলে 1 সেকেন্ডও লাগে না একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হওয়ার জন্য। হার্ট বিট কি? এই যে কার্ডিয়াক সাইকেলের জন্য হার্টটা যে আওয়াজ করে বা হার্টটা যে তোমার পালস করে 72, তো এটাকেই বলা হয় তোমার হার্ট বিট। আচ্ছা, হার্ট রেট, রেট মানেই হচ্ছে টাইমের সঙ্গে যখন আসবে। যেমন ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে হয় ভেলোসিটি, তেমনি হার্ট বিটকে টাইমের সাপেক্ষে তুলনা করলে হয়ে যায় হার্ট রেট। জেনারেলি কত? 72 থেকে 75 পার মিনিট। যদি কারো হার্ট বিট, তো হার্ট রেট যদি 100টা হয় পার মিনিট, তাকে বলা হয় ট্র্যাকার্ডিয়া। আর যদি 60-এর কম হয়, তাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। 100 হলে ভালো না, তার কারণ হচ্ছে বডির একটা মিনিমাম টাইম দিতে হয় ওই অক্সিজেনেটেড ব্লাডটাকে ইউজ করার, তুমি সেই সুযোগ দিচ্ছ না। বারবার অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেট ব্লাড মিক্স হয়ে যাচ্ছে। মানে ধরো সেলে গেল, সেল তো ওটাকে ইউজ করবে অক্সিজেনটাকে, তবে সেই সুযোগটা তোমাকে দেওয়া হচ্ছে না। এটা, এর হার্ট বিট কখন বেড়ে যায়? দৌড়াও, গিয়ে দৌড়ে আসো, তাহলে বুঝতে পারবে। আমি একদিন মানে 16 কিলোমিটার/আওয়ার ট্রেডমিলে দৌড়েছিলাম। আমি তারপরে বুঝেছি যদি কারো কোনো দিন টেনশন হয়, চাকরি পাচ্ছি না, তাকে আমি 16 কিলোমিটার/আওয়ারে দৌড়াবো। তখন তাকে বলবো ভাব এবার তোর টেনশন হচ্ছে কিনা। তখন আর টেনশন কোথায়, তখন আমি আগে বাঁচবো, তারপরে তো টেনশন। ঠিক আছে? এত স্পিড। তারপরে যে হার্ট সাউন্ড। আচ্ছা, তোমরা কখনো স্ফিগমো ম্যানোমিটার দিয়ে পালস রেট চেক করেছো? হার্ট প্রেশার করেছো? বলে না যে আমাদের প্রেশার কত, নর্মাল প্রেশার কত, 80/120। তো এটা কি বলো তো? বেসিক্যালি সিস্টোল এবং ডায়াস্টোলের একটা আওয়াজ পাওয়া যায়। আমরা কি করলাম? আমরা হাতের, এদিকে তাকাও তাকাও, কথা বলো না, হাতের আমরা এই জায়গাটায় কি করি? বিশাল জোরে পাম্প করে ওইখানের ব্লাড ফ্লোটাকে কি করে দিই? বন্ধ করে দিই। তাহলে ওই জোনে ব্লাড যাওয়া বন্ধ হয়ে গেছে। এবার আমরা কি করি? আস্তে আস্তে করে একটা নব ঘুরিয়ে ঘুরিয়ে ওই ব্লাডটাকে ফ্লো করার চেষ্টা করি। তাহলে আমার পাম্প করে প্রেশার বাড়িয়ে দিয়েছি 220। ঠিক আছে? তাহলে এই সময় কি বন্ধ আছে, এর আস্তে আস্তে করে কমাচ্ছি। প্রেশার 180, প্রেশার 160, প্রেশার 130। যেই 120 হবে বা কাছাকাছি হবে, তখন ফার্স্ট যে ডায়াস্টোল বা সিস্টোলটা হলো, সেটা হিট করলো, সঙ্গে সঙ্গে ফাস্ট ব্লাড ফ্লোটা হলো ওই হাতের ওখান দিয়ে, সেই আওয়াজটা আমরা ক্যালকুলেট করি। একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলে লাভ, LUB, লাভ ডাব, লাভ ডাব। ঠিক আছে? তো এই লাভ আওয়াজটা লাভের মতো শোনা যায় না, ঠিক আছে, নর্মাল একটা আওয়াজ শোনা যায়। তাহলে কন্টিনিউয়াস যখন প্রেশার কমছে 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 কমছে, কমতে কমতে যখনই 80-তে পৌঁছে যায়, তখন এই আওয়াজটা বন্ধ হয়ে যায় শেষ আওয়াজ দিয়ে, সেটা হচ্ছে ডাব। তাহলে এই লাভ এবং এই ডাব, এই দুটো আওয়াজ দিয়ে তুমি তোমার হার্ট প্রেশার বা হার্ট সাউন্ডকে শুনতে পারো। সেটাই হচ্ছে তোমার মেইনলি হার্ট সাউন্ড। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব। আচ্ছা, লাভ সাউন্ডটা হয় কিসের জন্য? লাভ সাউন্ডটা হয় বাইকাস স্পিড বাল্ব ক্লোজ হওয়ার জন্য।
আর ডাব সাউন্ডটা হয় ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হওয়ার জন্য, ঠিক আছে? না, আর লাভটা হয় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ক্লোজ হওয়ার জন্য, আর ডাবটা হয় তোমার ওই পালমোনারি আর সেমিলিউনার চারটে ভালভ না, লাভ সাউন্ডটা হয় এই দুটোর জন্য, এই দুটোর জন্য, আর ডাবটা হয় পালমোনারি ভালভের জন্য, লাভ ডাব, লাভ ডাব, ঠিক আছে? নেক্সট বলছে কার্ডিয়াক আউটপুট। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট মানে হার্ট যখন ব্লাড সার্কুলেট করলো, পাম্প করে বার করে দিল, তখন কতটা ব্লাড একবারে বেরোলো? 70 ml একটা স্ট্রোকে বেরোচ্ছে। তাহলে মিনিমাম ভলিউম কত? তাহলে দেখো 72 বার হচ্ছে 1 মিনিটে 70 ml করে, মানে 5 লিটার করে 1 মিনিটে 5 লিটার, মানে পুরো আমাদের বডিতেই 5 লিটার ব্লাড রয়েছে, সেটা সার্কুলেট হয়ে যাচ্ছে 1 মিনিটে। আচ্ছা, ইসিজি কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা হার্টের, তোমরা নিশ্চয়ই ইসিজির ছবি দেখেছো, এরকম হয়, ঠিক আছে? শেয়ার মার্কেট সেই, তাহলে ওটা যে 5 লিটার, 5 থেকে 6 লিটার রক্ত। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি, ইসিজি সেটাকে আমরা দেখি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, মানে এসএ নোড এভি নোড ঠিক আছে কিনা। হার্ট ব্লক মানে যদি কোনো কারণে হার্টে আর্টারি বা ভেনে ব্লাড যাওয়া বা আসা বন্ধ হয়ে যায়, তাহলে হার্ট কি হয়ে যায়? ব্লক হয়, তাই বলে না? ব্লকেজ দেখা গেছে হার্টে। বেসিক্যালি হার্ট ব্লকটা কেন হয়? প্রচুর মাটন খাচ্ছ, বার্গার খাচ্ছ, চিজ খাচ্ছ, একদম দিলসে, ঠিক আছে? তো আলটিমেটলি এইগুলো কি হয়, এগুলো কি হয়, ওই হার্ট ভেসেলের গায়ে চর্বির মতো জমে যায়, এর সে কোলেস্ট্রল, সেই জন্য আমার তো প্রচুর কোলেস্ট্রল, মানে প্রায় 210 থেকে 218 কোলেস্ট্রল। আমি জেনারেলি ওষুধ খাই না, তো কিছুটা কমেছে, আমার 196 হয়েছে 6 মাসে, এক্সারসাইজ করে কমানোর চেষ্টা করছি, কিন্তু নর্মাল কোলেস্ট্রল লেভেল হচ্ছে 140, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 140, আমার সেখানে 218। তারপর থেকে আমরা মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো এটা কি, কোলেস্ট্রলের কাজ হচ্ছে তোমার এই হার্টের যে লেয়ার সেখানে জমে যায়, তুমি ভাবো তাহলে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে, ব্লাড ফ্লো কষ্ট হবে, হার্টে প্রেশার পড়বে, তো এরমভাবে দীর্ঘদিন জমতে জমতে এই জায়গাটা ব্লক হয়ে যাবে, হার্ট ব্লক, এটাকেই বলা হচ্ছে। আর যে পোর্শনে ব্লক হবে সেই পোর্শন প্যারালাইজড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হার্ট ব্লক। দেখো, কার্ডিয়াক অ্যারেস্ট, সেই জন্য ওইটা নামটা ভুলে গেছি, এটা কঠিন একটা নাম, বায়োলজিক্যাল টার্ম। কি করে জানো? যখন হার্ট ব্লক ধরা পড়ে, তখন এক ধরনের ওই সেফটি পিনের মতো এক ধরনের থাকে, মানে নামটা আছে, এটা খুব সুন্দর একটা নাম, এটা এরকম ভাবে ওপেন করে দেয় ব্লকটাকে, ঠিক আছে? ওটাকে মাইক্রো সার্জারি করে ঢুকিয়ে দিয়ে ওটাকে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওটা ওপেন হয়ে যায়, সেখান দিয়ে ব্লাড ফ্লো শুরু হয়, ঠিক আছে? এই হার্ট ব্লক ধরা পড়ে, তোমার ইসিজি করলে ধরা পড়ে। দেখো, এরপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। এরম হার্ট ব্লক হতে 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 যখন কোনো একটা পোর্শনে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে, সেই পোর্শনে হয়ে যাবে কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যানজিনা। অ্যানজিনা মানে হচ্ছে চেস্ট পেন, ঠিক আছে? যদি আমাদের হার্টের কোনো কারণে পেন হয়, মানে মাঝে মাঝে ব্যথা হয়, ব্রেকআপ হয়ে যাওয়ার পেন নয় কিন্তু, ঠিক আছে? এটা এটা পেন, ঠিক আছে? তো সেই হার্টে যদি হালকা হালকা করে ব্যথা হয়, তাহলে তাকে বলা হয় অ্যানজিনা, ঠিক আছে? আর অ্যানজিনা পেক্টোরালিস মানেই হচ্ছে চেস্ট পেন। দেখো, ইসথেমিয়া, এটা হচ্ছে যদি কোনো কারণে হার্টে মানে ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো হয়, মানে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো না হয়, তাকে আমরা বলি ইসথেমা, ইসচেমিয়া, সরি। আর ব্লু বেবি মানে কি? ব্লু বেবি মানে হচ্ছে হার্টটা যদি পুরো ম্যাল ফাংশন করে, হতে পারে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে গেছে। তাহলে দেখো, ব্লু বেবি কেন? ব্লু বেবি কেন? ভগবান শিব নীল হয়ে গেছিল কেন? বিষ পান করেছিল। তার আমাদের বডির অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি মিশে যায়, তাহলে বিষাক্ত হয়ে যাবে ব্লাডটা, তাহলে আমাদের বডি নীল নীল হয়ে যাবে। তাই একে বলা হয়, যে বাচ্চার হার্ট ম্যাল ফাংশন করে তাদের কি হয়ে যায়, বডিটা নীল হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে ব্লু বেবি, ঠিক আছে? আচ্ছা, দুটো পয়েন্ট একটু কষ্ট করে লিখে নাও। লেখো, ব্লু হোয়েল, ব্লু হোয়েল, ব্লু হোয়েল হ্যাজ লার্জেস্ট হার্ট। সবচেয়ে বড় হার্ট কার? ব্লু হোয়েল।
বলো তো ব্লাড প্রেশার কার সব থেকে বেশি? ব্লাড প্রেশার জিরাফের। অত গলার উপরে যদি প্রেশার দিয়ে হার্টকে পাঠাতে হয় তাহলে, আরে ব্লু হোয়েল তো তাও ফ্ল্যাট আছে, ঠেলতে হবে ওকে তো উপরে গ্র্যাভিটির এগেইনস্টে ঠেলতে হবে। তাই ব্লাড প্রেশার সবথেকে বেশি কার? জিরাফের। ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো, এই যে দুপুরবেলায় খেয়েছো, খাওয়ার পর একটু ঘুম ঘুম পাচ্ছে, বলো কেন ঘুম ঘুম পাচ্ছে? বলতে পারবে? হোয়াই উই ফিল স্লিপি আফটার এ হেভি মিল? না, বেসিক্যালি আমরা যখন যে কাজটা করি সেই জায়গায় অক্সিজেনের টানটা বেশি দরকার হয়। ও যেটা বললো যে আমাদের অক্সিজেন, এখন আমাদের খাবারটা কি পরিপাকের কাজ শুরু হয়ে গেছে। তুমি ভাবো একটা এক্সপেরিমেন্ট, শুনলে অবাক হবে, যে তোমাকে মিনিমাম 12 ঘন্টা উপোস থাকতে বলে, রাত বিকেল 6টার মধ্যে খেয়ে নিতে বলে, তারও আগে খেতে বলে, আর সকাল 10টায় খেতে হবে, তার মাঝে কিচ্ছু খাওয়া যাবে না। মানে আমাদের হচ্ছে হাতের কাছে যা পাবো সব খেতে থাকি। কেন এটা বলে? তার কারণ হচ্ছে আমরা যখনই খাবো তখনই আমাদের কি অক্সিজেনের কনসেন্ট্রেশন কোথায় বেড়ে যাবে? পাকস্থলীতে। কারণ আমাকে এখন কি দিতে হবে? ওটাকে হজম করতে হবে। যখনই পাকস্থলীতে অক্সিজেন কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখন ব্রেনে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাবে। আর যখনই অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাবে তখন তোমার মনে হবে আমার আর স্লিপি স্লিপি লাগছে। তো সারাদিন যারা খায় না তাদের সে ঘুমঘুমি পায়। এটা হচ্ছে মেন কারণ। আর হেভি মিল হওয়ার পরেও সেম সিনারিওটা হয়, বেশি খেলাম ওই জায়গাটায় পাকস্থলীতে অক্সিজেন কনসেন্ট্রেশন বেড়ে গেল, ব্রেনে কমে গেল, ঘুম পেয়ে যাবে। না খেলেও ঘুম পাবে? না খেলে ঘুম পাওয়ার কনসেপ্টটা ওইভাবে ব্যাখ্যা করা যাবে না, সেটা তো এনার্জি, অন্য জিনিস। হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট, দেখো কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাকের বড় ভার্সন। হার্ট অ্যাটাক দেখবে 3বার হলে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মানে হার্ট অ্যাটাক 3বার, 3তম বারে তুমি ফিনিশ। কার্ডিয়াক অ্যারেস্ট মানে তুমি শেষ। মানে কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে গেছে। হার্ট অ্যাটাক মানে সাময়িক একটা ব্লক হয়েছে, কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে আবার চালু হয়ে গেছে। ওই যে কোলেস্টেরল বা ইএটি এর জন্য কোনো ব্লকেজ তৈরি হলো। 3বার মারা যায় জেনারেলি। এখন হায়ার টেকনোলজি 3-4বার করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 3বার। কেউ একবারেই মারা যায়। অ্যালার্ট হতে হবে না, তার দ্বিতীয় এবং তৃতীয়বারের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে। খুব কম সময় দেখা যায় যে একবারেই মারা গেছে। ব্যাপারটা কি হয় বলতো, আমাদের ব্লাডের মধ্যে কোলেস্ট্রল ঘুরে বেড়াচ্ছে ওই সেই সাপের মতো। তো একটা ব্লক, ওখানে গিয়ে কোলেস্ট্রল আটকে গেল পলিথিনের মতো, তাহলে ওই জায়গাটা ব্লক হলো। দেন হার্ট জোরে পাম্প করলো, পলিথিনটা ছিটকে বেরিয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা? তোর ব্রেনের মধ্যে এক জায়গায় পলিথিন আটকে গেছে, তুমি পাম্প করলে পলিথিন ছিঁড়ে বেরিয়ে গেল। তার মানে কি ব্লকটা খুললো ওই সময়ের জন্য, হার্ট একবার ব্লক হলো। ওটাকে বলা হয় হার্ট ব্লক একবারের জন্য, হার্ট অ্যাটাক হলো একবারের জন্য। এরকম ভাবে 3-4বার হলে শেষ। হ্যাঁ, না না, ওখানে তো ওখানে আটকে গেছিল, তাই জোরে প্রেসার দিয়ে ওটাকে বার করলো। ঠিক আছে। তারপরে এরকম যদি 3-4বার হয় তাতে প্রবলেম হয়ে যায়। সেই যাই হোক, রেকর্ডিংস অফ করে দিলাম, ঠিক আছে।